ফিন্যান্সের আমরা অধ্যায়ের সৃজনশীলে চলে গেছি। এখন যারা পূর্বের ক্লাস মিস করছো তারা একটু দেখো, তাইলে ওই ক্লাস দুইটা ক্লাস দেখলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, দুটো ক্লাস হয়েছে। তো এখানে বলতেছে মাসুম 6 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চায়। বর্ণালী ব্যাংক তাকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে মোহনা ব্যাংক প্রস্তাব দিয়েছে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের। এখন এইখানে বলছে যে ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর এর পূর্ণরূপ হচ্ছে কি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো একটু দেখো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, তাহলে ইএআর এর পূর্ণরূপ হচ্ছে কি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। খেয়াল করো কি বলতেছে, ইএআর এর পূর্ণরূপটা কি। এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না। হ্যাঁ, ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। প্রশ্নটা দেখছো, ইএআর এর পূর্ণরূপ কি? এখানে জানতে চাইছে ইএআর এর পূর্ণরূপ কি। তাহলে ইএআর এর পূর্ণরূপ কি হবে? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা বার্ষিক প্রকৃত সুদের হার। ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা বার্ষিক প্রকৃত সুদের হার। ওকে, এরপরে বলতেছে যে দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুবিধা ত্যাগ করাকে কি বলা হয়? আমি এটা বলেছিলাম, কেউ বলতে পারবা? একজন বলতে পারবা? মাইমুনা বলতে পারবা? না স্যার। কেন? এটা আমি করাইছিলাম না, বলেছিলাম না? স্যার দেখি নাই তো আমি। আচ্ছা দেখো, কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে যদি অন্য প্রকল্পের বিনিয়োগ সুবিধা ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় কি? কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার কারণে অন্য প্রকল্পের বিনিয়োগের সুযোগ
ছেড়ে দেওয়াকে বলা হয় কি সুযোগ ব্যয়। কি বলা হয়? সুযোগ ব্যয়। কোনো একটি প্রকল্পের বিনিয়োগ সুবিধা ছেড়ে দেওয়ার, হ্যাঁ, কোনো একটি প্রকল্পে বিনিয়োগ সুবিধা গ্রহণ করার ফলে অন্য প্রকল্পের বিনিয়োগ সুবিধা ছেড়ে দেওয়াকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। খেয়াল করো, কোনো একটি প্রকল্পে, যে দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুবিধা ত্যাগ করাকে বা ছেড়ে দেওয়াকে, সেটাকে বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। এটাকে বলা হয় কি সুযোগ ব্যয়। মনে করো তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো, তাহলে ব্যাংক তোমাকে 5 বছর পরে, তুমি মনে করো 1 লক্ষ টাকা জমা রাখতে চাচ্ছ, তো ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট সময় পরে মনে করো 2 লক্ষ টাকা জমা দিবে বা 2 লক্ষ টাকা তোমাকে ফেরত দিবে। আবার তুমি যদি জমি ক্রয় করো 1 লক্ষ টাকা দিয়ে, যদি 1 লক্ষ টাকার জমি হবে না তেমন বেশি, তো 1 লক্ষ টাকা দিয়ে যদি জমি ক্রয় করো, তাহলে তুমি হয়তো 1,80,000 টাকা বিক্রি করতে পারবা 5 বছর পরে। সো দেখো, তুমি নিশ্চয়ই এই 2 লক্ষ টাকাটা গ্রহণ করবা, কারণ এটা তো কম, এটা তুমি পাচ্ছ 1,80,000 আর এটা পাচ্ছ কত? 2 লক্ষ। তাহলে তুমি বেশিটা নিশ্চয়ই গ্রহণ করবা, আর কম যেটা সেটা তুমি ছেড়ে দিবা। তুমি তো অবশ্যই চিন্তাই করবা যে আমি বেশিটা গ্রহণ করবো আর কমটা ছেড়ে দিব। তাহলে এটাকে, এই তুমি যখন 2 লক্ষ টাকা অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখবা, তখন কিন্তু তুমি আর জমি কিনতে পারবা না। তাহলে দেখো, দুটো প্রকল্প এখানে, একটা হচ্ছে কি জমি আর একটা হচ্ছে কি ব্যাংক। তাহলে তুমি ব্যাংকে বিনিয়োগ করার কারণে জমির সুবিধা ছেড়ে দিচ্ছ, জমি ক্রয়ের সুবিধা। তাহলে দুটি প্রকল্পের মধ্যে একটাতে বিনিয়োগ করার কারণে আরেকটার সুবিধা কিন্তু তুমি ছেড়ে দিচ্ছ। এটাকে বলা হয় কি বিনিয়োগের সুযোগ ব্যয়, বা শুধু সুযোগ ব্যয় বলতে পারো। ওকে, এরপর বলতেছে 6 বছর পর 1 লক্ষ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে বর্ণালী ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। তাহলে দেখি আমরা বর্ণালী ব্যাংক কি সিদ্ধান্ত, বর্ণালী ব্যাংক কি হচ্ছে তোমার কন্ডিশন দিয়েছিল। বলেছিল যে মাসুম 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। তাহলে এই যে বর্ণালী ব্যাংক, দেখো বর্ণালী ব্যাংক তাকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। বার্ষিক 10%। বার্ষিক মানে কি? বছরে একবার। বার্ষিক মানে বছরে একবার। কত পার্সেন্ট? 10%। তাহলে সে 6 বছর পরে, কয় বছর? 6 বছর। কত টাকা? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার ঘটনাটা ভবিষ্যতের নাকি বর্তমানের? মানে ভবিষ্যতে পেতে চায়, তাহলে ওইটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে তুমি যদি এখানে চিন্তা করো, হ্যাঁ, তুমি যদি এখানে চিন্তা করো যে ফিউচার ভ্যালু, এখানে দেখো ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য কত দিছে? ভবিষ্যৎ মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। মানে ভবিষ্যতে তুমি 1 লক্ষ টাকা পেতে চাও, তাহলে ভবিষ্যৎ মূল্য কত? 1 লক্ষ টাকা। ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা। ওকে, ভবিষ্যতে তুমি 1 লক্ষ টাকা পেতে চাও, এই জন্য ফিউচার ভ্যালু FV, ফিউচার ভ্যালু 1 লক্ষ টাকা। এরপর তুমি কত বছর পর পেতে চাও? 6 বছর পরে। তার মানে নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা হচ্ছে 6 বছর। তারপর বলছে কি যে 10% হারে, অর্থাৎ ইন্টারেস্ট রেট বা আই বা ইন্টারেস্ট রেট। কত টাকা দিছে ইন্টারেস্ট রেট? 10%। বা এই 10%কে তুমি যদি ভাঙাও, তাহলে 10/100 সমান 0.10। এবার দেখো, এবার বলতেছে কি, সব তথ্য তোমার কাছে চলে আসছে। আরও একটা ব্যাংক, মোহনা ব্যাংক, তারা বলছে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি, সেটা আমরা পরে হিসাব করব। তাহলে 6 বছর পর 1 লক্ষ টাকা পাইতে হইলে ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? তাহলে আমাদেরকে বের করতে বলতেছে বর্তমানের টাকা নাকি ভবিষ্যতের টাকা। যে কোনো একজন, যার পাশে হচ্ছে তোমার সাউন্ড নাই, রুমে সাউন্ড নাই, সে আনমিউট করে রাখতে পারো, তাহলে তার মানে আমি বুঝতে পারবো যে না হচ্ছে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তা না হলে আমি বোকার মতো বকে যাবো, আর দেখবা যে পরে হচ্ছে ওই একই কথা আবার নতুন করে শিখাইতে হবে। হ্যাঁ, এটা আর কি, এই জন্য বললাম যে কোনো একজন যদি আমার সাথে একটু কথা বলতে পারো তাহলে সবচেয়ে বেটার হয়। শুনতে পাচ্ছ তো? এখনো শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন বলো তো এই অঙ্কটা কি হবে তাহলে? স্যার আমি করে দেখাই। হ্যাঁ, সমাধান করো, করে আমাকে উত্তরটা বলো। সবাই পারলে তো অনেক ভালো।
চুয়ান্ন আসছে, তারপরে দশমিক, আবার চুয়ান্ন পরে 55 আসছে। আচ্ছা ওকে, আমি দেখতেছি, আমি এবার করি সমাধান। ওকে, তাহলে এখন আমরা এটার বর্তমান মূল্য বের করব। তাহলে বর্তমান মূল্য সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ পি ভি সমান ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ আই পাওয়ার এন। এখন এখানে যদি আমরা মান বসাই, খেয়াল করো, এখানে যদি আমরা মান বসাই তাহলে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যতে পেতে চাচ্ছি কত? 1 লক্ষ টাকা। ওকে, তারপর 1 যোগ আই, আই মানে কত? এই যে দশমিক 10, দশমিক দিয়ে তারপর হচ্ছে 10। ওকে, এরপরে হচ্ছে পাওয়ার, পাওয়ার কত? 6 বছর, বসাও 6। এখন ক্যালকুলেটর নিয়ে এটা হিসাব করতে হবে, তাহলে ক্লিয়ারলি অ্যান্সারটা পাওয়া যাবে। আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নেই। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরে এটা হিসাব করতে হবে। হ্যাঁ, ভুল হয়েছে স্যার এখন আসছে, বুঝছেন? ওই সময় না ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছিল। ওকে, আমি দেখতেছি। আচ্ছা দেখ। ওকে, দেখো তাহলে এটার ক্যালকুলেশনটা কিভাবে করবা। সায়েন্টিফিক ক্যালকুলেটরে একবারই করা যায়, তো আমরা একটু আলাদা আলাদা ছাড়াই ছাড়াই করি আর কি। তাহলে উপরে 1 লক্ষ ছিল, এটা আমি 1 লক্ষই লিখে নেই। তারপর নিচে দেখো এই যে 1 যোগ দশমিক 10 পাওয়ার 6 আছে, তো 1 যোগ দশমিক 10 মানে 1 যোগ দশমিক 10, তাহলে হইল কত? 1.1। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তুমি ক্যালকুলেটরে তুলতে পারো 1.1। তারপর দেখো পাওয়ার আছে একটা, পাওয়ার, সেই পাওয়ারটা ব্যবহার করো, অর্থাৎ পাওয়ার 6 দাও এখানে। ও আমার এটাতে পাওয়ার নাই ক্যালকুলেটরে। আচ্ছা, তাহলে যখন এটার আমরা পাওয়ার দিব, হ্যাঁ, 0.6 যখন পাওয়ার দিব তখন আর কি আমাদের আসবে হচ্ছে 1.771561, 1.771561। দেখো তো এইটাই আসছে কিনা? 1 যোগ দশমিক 10 পাওয়ার 6, 1 যোগ দশমিক 10 পাওয়ার 6। ওকে, দেন এই 1 লক্ষকে আমরা এইটা দ্বারা ভাগ দিব। খেয়াল করো, 1 লক্ষকে এটা দ্বারা আমরা ভাগ দিব। এক লক্ষ, তারপর ভাগ, দেখো এই যে পুরোটা তুলব, 1.771561, তাহলে এটা হচ্ছে হয় 56,447, 56,447.393। 393, তো আমরা 39কে শুধু নিতে পারি চাইলে, 39 এত টাকা। অর্থাৎ তুমি যদি এখন 56,447.39 টাকা হচ্ছে তোমার ব্যাংকে জমা দাও, কোন ব্যাংকে? এটা এই ব্যাংকে যদি জমা দাও, হচ্ছে তোমার বর্ণালী ব্যাংকে যদি জমা দাও, তাহলে তোমাকে ভবিষ্যতে 1 লক্ষ টাকা দেবে। এখন গ নাম্বারে বলতেছে যে মাসুমের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, কোন ব্যাংকে? তাহলে আমাদেরকে এখন ওই যে আরেকটা ব্যাংক, ওই ব্যাংকেরও সেমভাবে বর্তমান মূল্য বের করব, ওই ব্যাংকেরও সেমভাবে বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমরা ওই ব্যাংকের হিসাবে যাই। ওই ব্যাংকে কি কি আছে দেখো, আমাদের বর্তমান মূল্য কত, ফিউচার ভ্যালু কত? ফিউচার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা, আগের মতো এখানে ফিউচার ভ্যালু 1 লক্ষ টাকা লিখলাম। তারপর সুদের হার, দেখো এই ব্যাংক আবার সুদের হার কিন্তু অন্যরকম দিচ্ছে, 9% হারে দিচ্ছে। তাহলে 9% লিখো, বা দিয়ে এই যে 9/100 দাও, তাহলে কত হবে? 0.09 হবে। ওকে, তারপর এন বছর, সেম 6 বছর পরে, হ্যাঁ 6 বছর পরে, তাহলে এন হচ্ছে 6 বছর, 6 বছর পরে 1 লক্ষ টাকা পাইতে চায়। ওকে, এরপরে দেখো একটা নতুন কিছু আছে, সেটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ প্রতি মাসে সুদ দিবে, মাসিক চক্রবৃদ্ধি। তাহলে মাসিক চক্রবৃদ্ধি বলা থাকলে আমাদেরকে একটা নতুন মান আসবে, এম হচ্ছে মাসিক মানে প্রতি মাসে। তো 1 বছরে কয় মাস হয়? 1 বছরে 12 মাস হয়, তাহলে এম এর মান হবে কত? 12।
এখন আমাদের বের করতে হবে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তো একটা ব্যাংক থেকে আমরা অলরেডি কিন্তু একটা অ্যান্সার পাইছিলাম যে 56,447.39 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি তাহলে 1 লক্ষ টাকা পাবো। এখন দেখবো যে এই ব্যাংকে এটা হচ্ছে কি ব্যাংক, এটা হচ্ছে মোহনা ব্যাংক। তাহলে এখন দেখবো যে এই মোহনা ব্যাংকে কত টাকা রাখলে আমাকে 1 লক্ষ দিবে। ওই ব্যাংকে তো এত টাকা রাখতে চাইছিলাম, হ্যাঁ এখন আমি এই ব্যাংকে দেখি। তাহলে তুমি সূত্র লেখো আগের মতোই, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সমান, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু সমান পিভি সমান ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ, এইটার সূত্রটা আবার একটু চেঞ্জ আছে, এটার সূত্রটা কিন্তু একটু চেঞ্জ আছে। কেমন চেঞ্জ? আগের বার ছিল 1 যোগ আই ছিল শুধু, এখন হচ্ছে আই ভাগ এম, আর পাওয়ার হবে এন ইন্টু এম, পাওয়ার হবে এন ইন্টু এম। তাহলে ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ আই, এই যে ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ আই ভাগ এম, এন ইন্টু এম পাওয়ার। দেখো এখন এইখানে তুমি মান বসাই দাও, ফিউচার ভ্যালু কত আছে? 1 লক্ষ টাকা, আগের মতোই ফিউচার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা, ভাগ 1 যোগ আই মানে কত পার্সেন্ট? 0.9, 0.09 বলতে পারো, হ্যাঁ 0.09, আর ভাগ কত? ভাগ হচ্ছে এই যে এম এর মান, এম মানে কত? 12, এম মানে 12, তাহলে এখানে লেখো 12। এবার দেখো পাওয়ার এন ইন্টু এম, এন মানে কত ছিল? 6 বছর, তাহলে 6 দাও, গুণ এম মানে কত ছিল? এম এর জায়গায় 12 বসো, এম এর জায়গায় 12। এখন হচ্ছে তুমি এটার ক্যালকুলেশন করো, দেখো তো কত হয় ক্যালকুলেশন করলে। তুমি চাইলে এক চাপে কিন্তু ক্যালকুলেশন করতে পারো, চাইলে। ওকে, তাহলে হ্যাঁ এইখানে যদি তুমি এইটুকু ক্যালকুলেশন করো, দেখো এইখানে এইটুকু শুধু ক্যালকুলেশন করো, আমি কেটে দিলাম 0.09 দিলাম, হ্যাঁ দশমিক কই গেল, 0.09 দিলাম, তারপরে যে ভাগ দিলাম, তারপর 12 আছে, তাহলে ভাগ 12, তা 12 দিলে হয় কত? 0.0075। এবার এর সাথে যোগ, এই যে 1 যোগ ছিল 1 দিলাম, তাহলে যোগ 1, তাহলে কত হইল? এই যে এটা এখানে লিখে দাও, 1 লক্ষ উপরে, আর নিচে হচ্ছে কত হয়? নিচে 1.0075, পাওয়ার কত? এই 6 হচ্ছে 72, মুখে মুখে গুণ করবা, 6 72, ঠিক আছে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এই 72, মানে এইটা ক্যালকুলেটরে লিখে পাওয়ার 72 তুলতে হবে। এইটা ক্যালকুলেটরে লিখে পাওয়ার 72 লিখলেই হবে। হ্যাঁ, কত হবে? পাওয়ার 72 লিখলে কত হবে? 1.712553, 1.7125, হ্যাঁ কত হয়েছে? হ্যাঁ কত হয়েছে? স্যার ওইটা আপনার জাস্ট আমারও 58,392.36, হ্যাঁ ওইটা 3,634 আসছে। আচ্ছা 58,300, দেখো এটা ভাগ করলে 58,300, দেখো 392, 58,392, 58,392, দশমিক আসে। দশমিক কত আসছে তোমার? স্যার 3,634। আচ্ছা ওইটা আর লাগবে না, দেখো দশমিকের পরে 3 5 2 সংখ্যা লিখলেই হবে, 2 ডিজিট লিখলেই হবে। তাহলে কত পাইলাম? 58,392.35 টাকা। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন ব্যাংকে টাকা রাখবা। একটা ব্যাংকে যদি তুমি 58,000 রাখো, হ্যাঁ তাহলেও তোমাকে 1 লক্ষ দিবে। আর একটা ব্যাংকে যদি তুমি 56,000 রাখো তাও তোমাকে 1 লক্ষ দিবে। তুমি কোন ব্যাংকে টাকা রাখতে চাচ্ছ? একটা ব্যাংকে 58,000 সামথিং, আর একটা ব্যাংকে হচ্ছে তোমার 56,447 টাকা। তাহলে এইটাতে তোমাকে এটাতে বেশি রাখা লাগতেছে না? এই 58,000টা মোহনা ব্যাংকে বেশি রাখা লাগতেছে কিনা? হ্যালো, আসো? হ্যাঁ স্যার আসছি। হ্যাঁ স্যার পরে টুক না করলে হয় না? কেন পরের টুক না করলে? পরের টুক করতে হবে না, অবশ্যই করতে হবে। এটা তো কোনটার কথা বলতেছো পরের টুক বলতে? স্যার ওইটা লাভজনক যে হ্যাঁ ওইটুক, হ্যাঁ এইটুক তো, ওইটা আবার মতামত দিতে বলছেন না? হ্যাঁ মতামত তো দিতে হবে। এখন তোমাকে মতামত লিখতে হবে যে এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর আর কি। এই প্রথমটা ছিল গ নাম্বার, প্রথম ব্যাংকেরটা গ নাম্বার, আর এটা হচ্ছে ঘ নাম্বার। তো
তো ঘ নাম্বারের লাস্টে মতামত লিখবা। তো মতামতটা কি লিখবা, যে বর্ণালী ব্যাংকে বর্ণালী ব্যাংকে বিনিয়োগ লাভজনক, কারণ বর্ণালী ব্যাংকে 56,000 সামথিং টাকা জমা রাখলে আমি ভবিষ্যতে 1 লক্ষ পাবো। অন্যদিকে হচ্ছে মোহনা ব্যাংকে 58,000, তো মোহনা ব্যাংকে বেশি টাকা রাখা লাগতেছে, তাইলে আমি হচ্ছে 1 লক্ষ টাকা পাবো। তো আমি বেশি টাকা কেন রাখতে যাব, এটা আর কি তুমি লিখে দিবা যে হচ্ছে আমি বেশি টাকা, মানে বর্ণালী ব্যাংকে কম টাকা রাখলে ভবিষ্যতে 1 লক্ষ টাকা পাবো, সুতরাং এটা গ্রহণযোগ্য, তাই না? ওকে স্যার 1 মিনিট, অন্য অধ্যায়ে যাবেন না? শেষ হলে যাব। স্যার এটাই কি ফার্স্ট শুরু করছেন, আগে পড়াইছিলেন না এটি? না না, শুধু এই অধ্যায়ে। আমি এই প্রশ্নগুলো অনেকের কাছে হয়তো নাই, যাদের কাছে হয়তো আছে, আর আমি ইউনিক কিছু প্রশ্ন আমি দিয়ে দিব, হ্যাঁ গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো 5টা বোর্ড দিয়ে দিব, এই 5টা বোর্ড আমাকে সমাধান করে দিতে হবে, ঠিক আছে? 5টা বোর্ড আমাকে সমাধান করে দিতে হবে। তার মধ্যে যেমন এই একটা প্রশ্ন, জনাব রহিম সাহেব 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে জমি কেনার আশায় মধুমতি ব্যাংকে স্থায়ী হিসেবে 10 লক্ষ টাকা জমা রাখেন। তার মানে কি বললো, 10 লক্ষ টাকা জমা রাখবে ভবিষ্যতে 20 লক্ষ টাকা পাওয়ার জন্য। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তাহলে সে জমা রাখছে কিন্তু 10 লক্ষ টাকা, আর তাকে সুদ দেবে 8.5% হারে। তো বাট্টাকরণ কি? অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য ঘটার কারণ কি? মেয়াদ এবং সুদের হার। মেয়াদ এবং সুদের হারের কারণে কিন্তু এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে তারতম্য ঘটতেছে। বর্তমান মূল্যটা ভবিষ্যতে যত সময় বাড়তেছে, সুদের হার যত বাড়তেছে তত বেশি হচ্ছে, আবার ভবিষ্যৎ মূল্য সময় এবং সুদের হারের কারণে কমে যাচ্ছে। তো এই তারতম্যটা কেন হচ্ছে? সময় এবং সুদের হার, মেয়াদ এবং সুদের হার। তারপর বলতেছে যে মধুমতি ব্যাংকের প্রকৃত সুদের হার কত %, ইফেক্টিভ অ্যানুয়াল রেট EAR। এটার সূত্রটা কেমন ছিল? 1 যোগ I ভাগ M পাওয়ার M বিয়োগ 1 ইন্টু 100। এই সূত্র দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, বাট্টাকরণ কাকে বলে সেটা জানতে হবে। ক নম্বরে বলতেছে বাট্টাকরণ কি? বাট্টাকরণ হচ্ছে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? বাট্টাকরণ বলা হয়। আচ্ছা, এবার বলতেছে তাহলে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য কেন ঘটে? আর মধুমতি ব্যাংকের প্রকৃত সুদের হার অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এই 8.5%টাকে আমরা বাৎসরিক রূপান্তর করব। আচ্ছা, এরপরে বলতেছে উক্ত মেয়াদ শেষে জমি কিনতে জনাব রহিম সাহেবের আর কত টাকা দরকার। তো আর কত টাকা দরকার, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এই 10 লক্ষ টাকাকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করতে হবে। করার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের আরও কত টাকা দরকার। এখন এইটা সমাধান করো তো, সবাই পারো কি না? অবশ্যই এটা বাড়ির কাজ, সবার বাড়ির কাজ থাকবে পরবর্তী দিনের জন্য। স্যার এটি একটু গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি 5টা প্রশ্ন দিব। ওই 5টা প্রশ্ন যারা পরের ক্লাসে করবে না তাদের জন্য পানিশমেন্ট থাকবে, শাস্তি থাকবে হালকা পাতলা। ওকে, তাহলে এটার ক নাম্বারটা তোমরা বুঝলাই যে ক নাম্বার কি বলছে, যে বাট্টাকরণ কাকে বলে? ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার একটা প্রক্রিয়া বাট্টাকরণ, তাই না? বাট্টাকরণ কাকে বলে? বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে। ওকে, তারপর এটার খ নাম্বারটা বললাম, এটা হিউজ ব্যাখ্যা করতে হবে। গ নাম্বারটা বলতেছিল প্রকৃত সুদের হার। এটাই করে শেষ হয়ে যাবে আজকের ক্লাস।